আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যদিও আমাদের সবার মধ্যেই হচ্ছে যে একটা আতঙ্ক হচ্ছে করোনা। এই আতঙ্কের সাথে হচ্ছে নতুন করে আরেকটা যোগ হয়েছে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। যদিও এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি যে পরীক্ষা কবে হবে, তবে ধরে নেওয়া যেতে পারে যে হচ্ছে আমাদের ঠিক টাইমেই হচ্ছে যে পরীক্ষা হবে, মানে জুলাই মাসে ফার্স্ট উইকে। তো ম্যাট্রিক্স একাডেমি থেকে গত হচ্ছে যে মার্চ মাসে আমরা হচ্ছে একটা প্ল্যান করেছিলাম ইনশাল্লাহ আমাদের এফসিপিএস পার্ট 1 অ্যানেস্থেশিয়া নিয়ে কিছু, মানে পেপার 3 নিয়ে আপনাদের সাথে কিছু ইন্টারেক্টিভ ক্লাস করা। তো যদিও লকডাউনের কারণে আসলে আপনাদের সাথে ওইভাবে মিট করার সুযোগ হয় নাই। তো এখন হচ্ছে যে এই জন্য হচ্ছে অনলাইনে কিছু রিভিউ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সো আজকে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ অনলাইন ক্লাসের একটা লেকচারের একটা অংশ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের পেপার 3-তে হচ্ছে যে মেনলি আসছে হচ্ছে যে ফার্মাকোলজি অ্যান্ড হচ্ছে বেসিক ফিজিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স। তো ফার্মাকোলজি হচ্ছে যে 60 নাম্বার, বেসিক ফিজিক্স আছে হচ্ছে আমাদের 30 এবং হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স আছে 10। তো ফার্মাকোলজির হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে যে আসে 50-এর মতো। তো আর হচ্ছে যে 10 নাম্বার হচ্ছে জেনারেল ফার্মাকোলজি থেকে, মেনলি ফার্মাকোকাইনেটিক্স থেকে। তো জেনারেল ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স একাডেমি থেকে আমাদের প্ল্যান ছিল যে ইনশাল্লাহ 3টা ক্লাস নেওয়ার, মোটামুটি কভার করে দেওয়া। তো যদিও 3টা ক্লাস আসলে খুবই কম, আপনার আসলে এক একটা লেকচার এক টপিক্স নিয়ে এক একটা ক্লাস হলে ভালো হতো। তো আসলে অনলাইনে আসলে এভাবে সময় করা আসলে সম্ভব না। তো এই জন্য হচ্ছে যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের মানে সবগুলো টপিক্সই ইনশাল্লাহ এই শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ যেভাবে কভার করে দেওয়া যায়। তো আমরা হচ্ছে আজকে ইনশাল্লাহ লেকচার ওয়ানের ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস টপিক্স নিয়ে আলোচনা করব। ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস পড়ার জন্য আমাদের হচ্ছে লাগবে হচ্ছে স্মিথ 6th এডিশন, সাথে আপনি ফান্ডামেন্টালস অ্যান্ড মর্গানটাও সাথে রাখবেন। তো এটা আছে হচ্ছে বইয়ের 14 নম্বর পেজে। ফার্স্ট হচ্ছে আমরা প্রপার্টিসগুলো একটু দেখে নেব যে কী কী আইডিয়াল ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের প্রপার্টিসটা দেখব। দেন হচ্ছে আমাদের মেন টপিক হচ্ছে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন, বা যেটাকে আমরা ম্যাক বলি। দেখেন এখানে কী লেখছে, ম্যাক ইজ দ্য মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যানেস্থেটিক অ্যাট 1 atmosphere absolute which prevent movement to a standard surgical stimulation in 50% of the population. এটাকে যদি আমি সহজ ভাষা বাংলায় বাংলায় বলতে চাই, দেখেন আমরা হচ্ছে ধরেন কোনো একটা একাডেমিক কোনো একটা ক্লাসে 20 জন মানুষ আছে। আপনি যে কনসেন্ট্রেশনের ড্রাগটা দিলে, তো আমাদের মধ্যে হচ্ছে যে 50% মানে 20 জনের 10 জনের হচ্ছে যে একটা স্ট্রং সার্জিক্যাল স্টিমুলেশন। ধরেন আপনি একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে আপনি কেটে দিলে, খুব ডিপলি আপনি কাটলেন, আপনি আনকনশাস থাকলেন, জাস্ট এটাকেই বোঝাচ্ছে 50%। মানে আমাদের 20 জনের 10 জন যদি আমরা আনকনশাস থাকি যে কনসেন্ট্রেশনটা দিই, সেটাই হচ্ছে যে ম্যাক। তো ম্যাক হচ্ছে যে ধরেন বিভিন্ন ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের বিভিন্ন, যেমন আপনি হ্যালোথেনের আছে 0.75, যেমন আইসোফ্লুরেনের 1.15, তারপরে ডেসফ্লুরেনের আছে হচ্ছে যে প্রায় 6, সেভোফ্লুরেনের আছে 1.5 to 2, তো এনফ্লুরেনের আছে হচ্ছে 1.68। এখন একটা জিনিস একটু জেনে রাখেন, যেমন আপনি হ্যালোথেনের 1 ম্যাক, আবার হচ্ছে ধরেন সেভোফ্লুরেনের 1 ম্যাকের কিন্তু ইকুইভ্যালেন্ট। আবার ধরেন আপনি হ্যালোথেনের 0.5 ম্যাক নিলেন, আবার সেভোফ্লুরেনের 0.5 ম্যাক নিলেন, তাহলে কিন্তু 1 ম্যাক হলো। বাট মজার জিনিস হলো যে ধরেন আপনি হ্যালোথেনের 2 ম্যাক, বাট অন্য যে কোনো ইনহেলেশন এজেন্টস বা যে কারোর সাথে, কারো 2 ম্যাকের সাথে কারো 2 ম্যাকের কিন্তু কোনো মিল পাবেন না। এটা জাস্ট আমি নিজে বলার জন্য বললাম আর। আচ্ছা, আমাদের এখানে জানতে হবে যে ফ্যাক্টরস এফেক্টিং হচ্ছে যে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন কোন ক্ষেত্রে আমাদের কম দেওয়া লাগবে, কোন ক্ষেত্রে বেশি দেওয়া লাগবে। তো এই আসলে কোশ্চেনগুলো এখান থেকেই কিন্তু আপনার পরীক্ষায় স্টেম আসবে। আপনি যদি একটু বেসিক খাটায় বা একটু চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে দেখবেন যে আপনার জিনিসগুলো খুব সহজ। আপনি দেখেন ফার্স্ট আমাদের পয়েন্ট আছে যে ফ্যাক্টরস হুইচ লিড টু রিডাকশন ইন ম্যাক, মানে আমাদের কোন কোন ক্ষেত্রে হচ্ছে ম্যাক কম লাগবে। তো এখানে দেখেন সিডেটিভ ড্রাগস আমাদের কম লাগতেছে হচ্ছে যে কারণ কি, আমাদের হচ্ছে যে সিডেটিভ ড্রাগস আমাদের কোথায় যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিপ্রেশন করে দিচ্ছে। সো আপনার তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আগে থেকে ডিপ্রেস, সো এই জন্য হচ্ছে যে আপনার ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের রিকোয়ারমেন্ট কম থাকতেছে। পর হচ্ছে যে আছে নাইট্রাস অক্সাইডের কাজ কি, সে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস প্রিভেন্ট করতেছে, তারপর অ্যানালজেসিক অ্যাকশন, মানে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করতেছে।
সো সেও তো আমাদের ডিপ্রেশন করলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সো আমাদের ম্যাক লাগতেছে কম। তার ইনক্রিজিং এজ, মানে বয়স্ক লোকদের হচ্ছে ম্যাক কম লাগবে কেন? দেখেন বয়স্ক লোকদের হচ্ছে যে রিসেপ্টর কম থাকে, এটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে যে ওনাদের হচ্ছে যে নিউরন ড্যামেজ থাকে, আপনার যে কাজ করবে যে নিউরনের উপর তাই তো কম, আপনার লাগবে রাগটা লাগতেছে কম। তারপরে আরেকটা হচ্ছে যে দেখা যায় যে এজে হচ্ছে যে দেখা যায় ওনাদের মেটাবলিজম কম, সো আমাদের হচ্ছে ম্যাক লাগবে কম। তারপর হচ্ছে যেসব ড্রাগ হচ্ছে আমাদের সেন্ট্রালি অ্যাকশন করে, যেমন হচ্ছে মিথাইল ডোপা, ক্লোনিডিন, এগুলো হচ্ছে আলফা রিসেপ্টরের উপর মেনলি কাজ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো এগুলো ডিপ্রেশন করে, তো এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে যে ম্যাক লাগবে কম। তারপর হচ্ছে যে হাইপোটেনশন আপনি চিন্তা করেন আমাদের ব্রেনে হচ্ছে ব্লাড যাচ্ছে কম, তো পারফিউশন কম হচ্ছে, এমনিতে আমার ব্রেন হচ্ছে যে ডিপ্রেসড হয়ে আছে, সো আমাদের ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস লাগবে কম। তারপর হচ্ছে যে হাইপোথার্মিয়াতে হচ্ছে কী হয়, আমাদের হচ্ছে যে অল মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এখানে হচ্ছে ব্রেন স্টপ হয়ে আছে, মেটাবলিজমে নেই, তাহলে আমার তো এখানে শুধু শুধু আপনি ইনহেলেশন এজেন্টস বেশি দেওয়ার কিছু নেই। তারপর হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমা, সেখানে হচ্ছে আপনার মেটাবলিজমই হচ্ছে না, সো আপনার তো এখানে মেটাবলিজম কম হচ্ছে, সেখানে আপনার ড্রাগ লাগবেও কম। তারপর প্রেগনেন্সিতে আমাদের লাগতেছে কম, কারণ হচ্ছে যে প্রেগনেন্সিতে আমাদের ইউজুয়ালি আমাদের বডিতে দেখা যায় যে কিছু এন্ডোজেনাস ওপিওয়েডস আছে, বিটা এন্ডোরফিন, অ্যানক্যাফালিন, এগুলো হচ্ছে অনেক বেশি কনসেন্ট্রেশন বেড়ে যায় প্রেগনেন্সিতে। তো এই জন্যই হচ্ছে যে দেখা যায় যে আমাদের হচ্ছে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের রিকোয়ারমেন্ট কম থাকে। এটা গেলে হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমাদের ম্যাক কম থাকবে। আচ্ছা, এখন আমাদের জানতে হবে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক বেশি লাগতেছে। একটা হচ্ছে যে ডিক্রিজিং এজ, মানে আপনি বয়স কম, মানে বাচ্চাদের হচ্ছে আমাদের ম্যাক ভ্যালু কেন বেশি লাগবে, কারণ তাদের তো মেটাবলিজম অনেক হাই। তারপর হচ্ছে যে দেখেন পাইরেক্সিয়াতে কী হচ্ছে, পাইরেক্সিয়াতে হচ্ছে আমাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন হচ্ছে, মেটাবলিজম বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে যে ম্যাক যত বেশি দিবেন তত বেশি যত বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে তত বেশি কাজ করবে। তারপর হচ্ছে যে দেখেন এফিড্রিন বা এমফিটামিন, যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিম্পিথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক বেশি লাগবে। তারপর হচ্ছে যে থাইরোটক্সিকোসিস, এক্ষেত্রে হচ্ছে আমাদের মেটাবলিজম বেশি হচ্ছে, সো আমাদের হচ্ছে ড্রাগ লাগবে বেশি। তারপর হাইপারক্যাপনিয়া দেখা যায় যে আপনি যখন কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে হাইপারক্যাপনিয়াতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যায়, আপনি যখন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অনেক বেশি হবে তখন যে সেটা দেখা যায় রিব্রিদিং হওয়ার চান্স বেশি। তো দেখা যায় যে আপনি যে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট দেবেন তা তো গেল কম, কারণ আপনার ওই কার্বন ডাইঅক্সাইডটা তো আবার আপনার বডিতে চলে গেল, সো আপনার সেক্ষেত্রে ম্যাক লাগতেছে বেশি। তারপরে হচ্ছে যে আপনার ক্রনিক অ্যালকোহল ইনজেকশন, আপনি যারা হচ্ছে যে ধরেন লং টার্ম অ্যালকোহল নেয় তাদের দেখা যায় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওই যে দেখা যায় যে একটা ডিপেন্ডেন্সি চলে আসে। তো দেখা যায় আপনি যতই ওনারা হচ্ছে যে রিসেপ্টরগুলো ইউজুয়ালি ওইভাবে কাজ করতে চান, আপনি হচ্ছে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট দিলেন, বাট রিসেপ্টর তো হচ্ছে তার ওইভাবে কাজ করতেছে না, তার হচ্ছে তাহলে ডিমান্ড বেশি, সো আমাদের এই ক্ষেত্রে লাগবে বেশি। কিন্তু আপনি আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন যে যেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যালকোহল ইনজেকশন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক হচ্ছে লাগবে কম, কারণ তার তো রিসেন্ট হচ্ছে যে ড্রাউজিনেস ডেভেলপ করে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মেকানিজম অফ অ্যাকশন আছে, মেকানিজম অফ অ্যাকশনটা আমরা অবশ্যই জানতে হবে যে যেমন সেটা গাপা রিসেপ্টরের উপর কাজ করে। গাপা হচ্ছে যে আমরা অলরেডি জানি, যেটা আমরা ফিজিওলজিতে আমরা পড়েছি যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের উপর কাজ করে হচ্ছে যে ক্লোরাইড চ্যানেলটাকে ওপেন করে দেয়, তারপর হচ্ছে ক্লোরাইড ঢুকবে, হাইপার পোলারাইজেশন হবে, দেন হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল হতে দিবে না। তো এখানে এই পেজে দেখেন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনি পরীক্ষার আগে যদি একটা জিনিসও পড়ে যেতে চান সেক্ষেত্রে দেখেন এখানে টেবিল 2.1, যেটা দুইটা টেবিল পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, ইনহেলেশন এজেন্টস থেকে। ধরেন আপনি তো এখন তো সব পড়বেন, কিন্তু পরীক্ষার আগে আপনাকে পড়ে যেতে হবে এই দুইটা টেবিল 2.1 অ্যান্ড টেবিল 2.2। তো এখন হচ্ছে আমরা সব পড়বো। তো টেবিল 2.1-এ দেখেন আপনাকে সব জানতে হবে, এই নিউমেরিক ভ্যালুগুলো সব জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসেই। আপনি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আপনাকে জানতে হবে। ধরেন একটা কাজ করবেন, আপনি রেগুলার হচ্ছে যে ডেলি একবার করে হচ্ছে যে দরকার হয় এই পুরা চার্ট, ধরেন আজকে আপনি নাইট্রাস সব পড়বেন। তো তবে এই পেজের থেকে সবচেয়ে আরও ভালো করে দেওয়া আছে 1004 নম্বর পেজে, এই স্মিথের 6th এডিশনে। ওইখানে দেখবেন যে আরও সুন্দর লিস্ট দেওয়া আছে, সো আপনি ওইখান থেকে জিনিসগুলো পড়বেন। তো আমরা এখন ফলো করি এই টেবিলটাকে। তো এখানে দেখেন আপনি ফার্স্ট হচ্ছে মলিকুলার ওয়েট, এটা তো আসলে ওইভাবে বলার কিছু নেই।
তারপর বয়লিং পয়েন্ট দেখে নেবেন কার কত, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট। তো ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে, যে কোনো একটা, এটা হচ্ছে একটা রেশিও কোনো একটা অ্যানেস্থেটিক এজেন্টসের ব্লাড এবং হচ্ছে অ্যালভিওলাইতে, মানে ব্লাড এবং অ্যালভিওলাইতে দুইটা এই কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের কনসেন্ট্রেশনটা কোন রেশিওতে আছে, এটাই হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট। তো আপনি যখন হচ্ছে যে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যখন হচ্ছে যে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে, তখনই আপনার হচ্ছে যে ড্রাগটা মনে করবেন যে আপনি আনকনশাস হবে, মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তখনই ডিপ্রেস হবে। তো এখানে দেখেন ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট সবচেয়ে বেশি, দেখেন আপনি এই লিস্টে দেখেন সবচেয়ে বেশি আছে হ্যালোথেনের। তো আমি নিজেও আগে ভাবতাম কি যে যার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যার যত বেশি সে মনে হচ্ছে যে তত দ্রুত কাজ করে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। যার যত বেশি তার হচ্ছে ওই ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের পার্শিয়াল প্রেশার ডেভেলপ করতে, মানে প্রেশারটা রেজ করতে তত বেশি সময় লাগে, মানে হচ্ছে ব্লাডটাকে আপটেক করতে তত বেশি সময় লাগে। তো সো যার ইনহেলেশন ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যত বেশি সে হচ্ছে তত স্লোলি ব্লাডে ডেভেলপ করে, মানে অ্যাপিয়ার করে। সো এটাই হচ্ছে যে এখানে একটা জিনিস দেখবেন, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যার যত বেশি সে হচ্ছে তত স্লোলি হচ্ছে যে আপনার কাজ করবে, তত স্লোলি অনসেট অফ অ্যাকশন হবে, তারপর রিকভারি তত স্লো হবে। তাহলে আপনি দেখেন এই চার্টে আপনি একটা খুব মজার একটা বিষয় দেখেন, 0.42 হচ্ছে ডেসফ্লোরনের 0.42, মানে হচ্ছে সবচেয়ে র্যাপিড যদি আপনি কাজ করাতে চান তাহলে আপনাকে হচ্ছে যে লাগবে হচ্ছে যে ডেসফ্লোরেন। আপনি খুব র্যাপিড যদি দেখবেন জাস্ট অন করছেন আপনার পেশেন্ট হচ্ছে যে আনকনশাস হয়ে গেছে, আবার রিভার্সের সময় আপনি অফ করলেন পেশেন্ট হচ্ছে যে জেগে যাবে। তবে আমাদের হচ্ছে যে একটা দুর্ভাগ্যই বলা যায় যে এই চার্টে কিন্তু একটা ড্রাগ ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস নাই, মানে একটা এজেন্টস নাই যেটা হচ্ছে যে একবার সিঙ্গেল বেস্টে এসেছিল, যেটা হচ্ছে জ্যাননের হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে সবচেয়ে কম 0.12, যেটা আমাদের এই চ্যাপ্টারের প্রায় লাস্টের দিকে আছে। সো আমরা ওইখান থেকে পড়বো, বাট এটা কিন্তু আপনাকে জানতে হবে যে জ্যাননের ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট কত, মানে এটা একবার পরীক্ষায় এসেছিল। তো এরপরে আছে দেখেন ওয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, সে আগের মতোই, এটা হচ্ছে একটা রেশিও বিটুইন হচ্ছে যে কোনো একটা অ্যানেস্থেটিক এজেন্টসের অ্যানেস্থেটিক মানে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের ইন দ্য হচ্ছে যে ফ্যাট অ্যান্ড দ্য অ্যালভিওলাইতে। ওয়েল গ্যাস মানে এটা হচ্ছে যে ওয়েল মানে হচ্ছে এখানে আসলে ফ্যাটকে বোঝানো হয়েছে। দেখেন আমাদের ব্রেনে হচ্ছে লিপিড সলিবিলিটি তো অনেক আছে, তাই না? ব্রেন লিপিড বাইলের আছে বলেই তো অ্যানেস্থেটিক এজেন্টসগুলো ঢুকতে পারতেছে। তো একটা জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করেন, দেখেন যার ওয়েল গ্যাস পার্টিশন এফিশিয়েন্ট যত বেশি সে হচ্ছে তত বেশি ঢুকবে। এই ওয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের পটেন্সি ডিপেন্ড করে। তো আপনি কিন্তু খুব সহজেই একটা জিনিস বুঝতে পারতেছেন যে ধরেন যার ওয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট যত বেশি হবে সে হচ্ছে যে তত পটেন্ট ড্রাগ। আর হচ্ছে যদি অনসেটের কথা বলেন, আমি কিন্তু একটু আগে বলেছিলাম ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, মানে যার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্টটা যত কম সে তত অ্যাপিয়ার করবে। তাহলে অনসেট ডিপেন্ড করে হচ্ছে আমাদের ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, এবং হচ্ছে যে পটেন্সি ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের ওয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্টের। তারপর আছে ম্যাক নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। প্রিজারভেটিভ থাইমল, দেখেন হচ্ছে অনলি হ্যালোথেনটাকেই হচ্ছে যে প্রিজারভেটিভ রাখতে হয় থাইমলের। তারপর স্টেবিলিটি ইন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার, এখানে দেখেন স্টেবল মানে হচ্ছে স্টেবল কোন আমরা মডার্ন অ্যানেস্থেটিক এজেন্টসের মধ্যে দেখবেন অ্যানেস্থেটিক মেশিনে দেখবেন যে আপনি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার থাকে, এখানে সোডা লাইম থাকে, বেরালাইম থাকে। তো এই সোডা দেখা যায় যে এই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসগুলো এই আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বারে যে বেসিক এজেন্টগুলো থাকে, যেমন ক্যালসিয়াম থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের সাথে একটা রিয়াকশন করে। তো এটা বোঝার জন্য আপনি আমাদের হচ্ছে স্মিথের 6th এডিশনের এই যে 16 নম্বর পেজে চলে আসেন, দেখেন হচ্ছে সেবুফ্লুরেনের স্ট্রাকচারে যদি যান, আপনি সেবুফ্লুরেনের স্ট্রাকচারে আপনি এখানে দেখেন সেবুফ্লুরেনের স্ট্রাকচারে এই যে এখানে দেখেন একটা হাইড্রোজেন, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হাইড্রোজেন আয়নটা,
এই হাইড্রোজেন আয়নটাই হচ্ছে যে মেনলি এটা এই হাইড্রোজেন আয়নটার সাথেই দেখা যায় যে আমাদের সোডা লাইম বা বেরি লাইমের হচ্ছে যে বেসিক এজেন্টস যেগুলো তাদের সাথে হচ্ছে যে রিয়াকশন করে এই হাইড্রোজেন আয়নটাকে নিয়ে যায়। তখন কিন্তু এই সেবুফ্লুরেন আর সেবুফ্লুরেন থাকে না, তখনই এটার নাম হয়ে যায় হচ্ছে কম্পাউন্ড এ। সেটা হচ্ছে যে রেনাল টক্সিক, সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ ফিজিক্সে পড়ব। তো এই মোটামুটি আমাদের এই জায়গায় মোটামুটি এই পেজের পড়া শেষ। আমরা যদি 16 নম্বর পেজে যাই, দেখেন এখানে স্ট্রাকচারগুলো দেওয়া আছে যে দেখেন উপরের পাঁচটা একরকম আর নিচেরটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখেন এখানে ইথার, ডিসফ্লুরেন, এনফ্লুরেন, আইসোফ্লুরেন, সেলফ্লুরেন, এদের সবার হেডিংস কিন্তু ইথার। বাট হ্যালোথেনের স্ট্রাকচারের মধ্যে আপনার আছে কিন্তু ধরেন হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন। তো আপনি দেখেন আপনাকে এটা জানতে হবে যে হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন কোনটা, সেটা হচ্ছে হ্যালোথেন, আর বাকি সবই হচ্ছে ইথার ডেরিভেটিভস। তো হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন যে হ্যালোথেন, তার স্ট্রাকচারটা অবশ্যই আমাদের জানতে হবে। সেখানে হচ্ছে যে দেখেন 2টা কার্বন আছে। তো স্ট্রাকচারের মধ্যে একটা দেখেন সেকেন্ড কার্বনে আছে ব্রোমিন একটা আছে, ক্লোরিন একটা আছে, আর ফার্স্ট কার্বনে 3টা ফ্লোরাইড আছে, 2 ব্রোমো 2 ক্লোরো ট্রাইফ্লোরো ইথেন। এটাই হচ্ছে যে মেনলি স্ট্রাকচারটা। তো আমরা হচ্ছে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসগুলো সবই পড়ব। সবই পড়ার পর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টসের সবগুলোই আমরা পড়ার পর আমরা হচ্ছে যে একটা সামারাইজ করে নিই, যে ধরেন আপনি যেমন এখানে আইসোফ্লুরেন আছে, তারপর ডেসফ্লুরেন, সেবুফ্লুরেন, হ্যালোথেন। তো এর সামারাইজটা এভাবে করব যে ফার্স্টে হচ্ছে আমরা এটার একটা পরিচিতি, যে হ্যাঁ এর ইন্ট্রোডাকশান, এটা কি। যেমন এই যে আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি যে হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন, আর এখানে পড়লাম যে ইথার। তারপর হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ, তারপর আপডেট ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এখানে দেখেন ফিজিক্যাল প্রপার্টিসে আপনি আইসোফ্লুরেন দেখেন এখানে বলা আছে কালারলেস ভোলাটাইল লিকুইড উইথে স্লাইট পানজেন্ট ওডর। পানজেন্ট ওডর হলে আপনার সমস্যা কী সেটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস বলতেছেন, মানে ইনহেলেশন করবেন, মানে অ্যানেস্থেশিয়াটা শুরু করতে গিয়ে আপনি মুখের সামনে একটা বিশ্রী গন্ধ ধরলেন, সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার একটা ইরিটেশন হবে, নেজাল ইরিটেশন বা হচ্ছে কাফ হতে পারে। সো এই জন্য এটা হচ্ছে একটু সমস্যা। সেক্ষেত্রে আমাদের এখানে এই প্রপার্টিসগুলো জানতে হবে। তারপর হচ্ছে আপটেক অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারপর মেটাবলিজম। দেখেন আইসোফ্লুরেনের মেটাবলিজম কি বলা আছে 0.17%, এটা হচ্ছে একদম লিস্ট, মানে 1%-এরও কম। তারপর রেসপিরেটরি সিস্টেমে কি বলছে, যে সে হচ্ছে রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে। তো এটা জানবেন। কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সে ডিপ্রেস করে, কীভাবে মাইকোর্ডিয়াল ডিপ্রেশন করতেছে, তারপর ওটা আমরা পরে বলবো। ইন জেনারেল আমরা হচ্ছে যে একটা শর্ট ফরম্যাট করে দেবো ইনশাল্লাহ, যে সেখান থেকে আপনি একদম ইন জেনারেল প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ, কার্ডিওভাস্কুলার কি, রেসপিরেটরি সিস্টেম কি, জিআইটিতে কি, ইউটেরাসে কি চেঞ্জ, তারপরে হচ্ছে অন্যান্য কি চেঞ্জ আছে, সেটা আমি একবারে বলে দেবো। তো আপনি হচ্ছে ইন জেনারেল দেখেন, আপনি এখানে প্রপার্টি যখন পড়বেন প্রত্যেকটার রেসপিরেটরি সিস্টেমে কি আছে, ডিপ্রেশন করে নর্মাল, সিবিএসে ডিপ্রেশন করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করে, ডিপ্রেশন করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আরেকটু জেনে রাখেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে তখন হচ্ছে সে সেরেব্রাল ভেসেলগুলোকে ডাইলেট করে দেয়, ডাইলেট করে দিলে রেস্ট আইসিপি হয়ে যায়। জাস্ট এটা একটু জাস্ট মাথায় রাখেন। ইউট্রাস কি করে, রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করা মানে হচ্ছে ইউট্রাইন ভেসেলগুলো ডাইলেট হয়ে যাওয়া। ডাইলেট হওয়া মানে আপনার পিপিএসের চান্স আছে। আপনার এই সিঙ্গেল বেসড কোশ্চেনটা হচ্ছে এখানে কিন্তু এভাবে ডিরেক্ট নাই যে আপনার পিপিএস কোন ইনহেলেশনাল এজেন্টস দিয়ে আসছে। তো আপনার জানুয়ারি 2019 এই কোশ্চেনটা এসেছিল যে হুইচ এজেন্টস কজেস পিপিএস। ওখানে কি ইনহেলেশনও বলে নেই, ইন্টারভেনাসও বলে নেই। তবে এটা মাথায় রাখবেন, যে কোনো ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস হচ্ছে আপনার পিপিএস করে, কারণ ইউট্রাস ডাইলেট করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে, ইউট্রাইন ভেসেলগুলো ডাইলেট করে দিচ্ছে, তাহলে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসগুলো মাসেল রিল্যাক্স করে, এটা পড়লেন। তারপর ডেসফ্লুরেন হচ্ছে যে আপনি সেম আগের মতোই কিভাবে পড়তে হবে। ফিজিক্যাল প্রপার্টি আমি আসলে ওই যে ফার্স্টে আপনাদেরকে বলে নিয়েছিলাম যে টেবিল যদি 2.1 আপনি ফলো করেন তাহলে হচ্ছে যে আপনি এই তার একটা পরিচিতি এবং হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টি আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি কনফার্ম ধরে রাখেন যে ধরেন ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট থেকে যদি আপনার
পরীক্ষায় ধরেন 4টা কোশ্চেন আসে, আপনি যদি টেবিল 2.1 পড়েন এবং টেবিল 2.2 পড়েন, 4টার মধ্যে ইনশাল্লাহ 4টাই কোশ্চেন কমন পাবেন। সো তাহলে ইম্পর্টেন্সটা তো বুঝতে পারছেন যে আপনি ধরেন 4 দুগুণে 8 বা ধরে নেন যে 10, 5টা কোশ্চেন আপনাকে 5 দুগুণে 10 যদি পেতে চান, অবশ্যই 2টা কোশ্চেন 2টা টেবিল আপনাকে সব জানতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো আপনার হচ্ছে যে ডেস্ক ফ্লুরেনে চলে গেলাম আমরা। ডেস্ক ফ্লুরেনও সে আগের মতোই, ওই যে ফিজিক্যাল প্রপার্টি পড়তে গিয়ে আমি হচ্ছে টেবিলগুলোর কথা আসলাম। তারপর হচ্ছে যে দেখেন একটা টেকনিক্যাল একটা জিনিস জেনে নেন যে কোন কোন অ্যানস্টিক এজেন্টসের হচ্ছে পাঞ্জেন্ট ওডর, সেটা হচ্ছে যে আইসোফ্লুরেন এবং ডেসফ্লুরেন। আর হচ্ছে প্লিজেন্ট ওডর কার, শুধু হচ্ছে যে সেবোফ্লুরেন। এই সিঙ্গেল বেস্ট কোশ্চেনটা আসে যে ধরেন একটা বাচ্চার আপনি অ্যানেস্থেটিক এজেন্ট কোন ইনহেলেশনাল এজেন্ট দিয়ে আপনি হচ্ছে যে বাচ্চাটাকে অ্যানেস্থেশিয়া দিবেন, ইন্ডাকশন করবেন। এই সিঙ্গেল বেসটা কিন্তু কয়েকবার এসেছে, কারণ বাচ্চার সামনে একে তো বাচ্চা ইরিটেটেড থাকে, তারপর তার হচ্ছে আপনার সামনে যদি একটা গন্ধযুক্ত জিনিস দেন সে তো এমনিতেই টলারেট করবেন। তো এই সেবোফ্লুরেনটা জেনে রাখবেন। আর হ্যালোথেন একটা হচ্ছে রিলেটিভলি প্লিজেন্ট, বাট বলা নাই যে এটা পাঞ্জেন্ট ওডর বা হচ্ছে যে নর্মাল প্লিজেন্ট, বলছে রিলেটিভলি প্লিজেন্ট। তো আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপটেক ডিস্ট্রিবিউশন এটা পড়ে নেবেন। মেটাবলিজম দেখেন 0.02%, মানে কত কম মেটাবলিজম হচ্ছে লিভারে। আর হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ইফেক্ট আগের মতোই। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিবিএস, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তো আরেকটা জিনিস হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে দেখেন ট্রিগার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, সব ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস অ্যান্ড হচ্ছে ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেট ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া জিনিসটা কি, এটা একটু বেসিক কোশ্চেন, আমি জেনে বলে দিচ্ছি। আমাদের যেই বডিতে রাইনোডিন রিসেপ্টর থাকে, সে হচ্ছে যে মাসল কন্ট্রাকশনের জন্য ওই রাইনোডিন রিসেপ্টর থেকে ক্যালসিয়াম রিলিজ হয়। তো যদি হচ্ছে আপনার কারো হচ্ছে যে দেখা গেল যে তার কনজেনিটাল কোনো প্রবলেম থাকলো, তখন হচ্ছে যে এই ক্যালসিয়ামটা এক্সেস অ্যামাউন্টে রিলিজ হতে থাকলে এত বেশি মাসল কন্ট্রাকশন হতে থাকে, তখন হচ্ছে যে কন্ট্রাকশন হতে 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 দেখা যায় যে মাসল রিজিডিটি হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, অ্যাসিডোসিস হয়ে যায়, তারপর হচ্ছে ক্রিটিন ফসফোকাইনেজের লেভেল অনেক বেশি হয়ে যায়। ওইটাই হচ্ছে যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন সব ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস হচ্ছে যে ট্রিগার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। আর আমাদের ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেন্ট হচ্ছে সাক্সামিথোনিয়াম এই কাজটা করে। তো আমরা হচ্ছে যে অলরেডি 2টা কিন্তু পড়ে ফেলছি। আসলে 2টা পড়ে ফেলছি এভাবে না, আপনি সিস্টেম ওয়াইজ ভাগ করে নেন। আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কে কী করে সেটা আমি একটা খাতায় দেখাবো কীভাবে পড়লে আপনার জন্য শর্ট হবে। আমি তারপরে বলে যাচ্ছি। আমাদের আসলে মেনলি পড়তে হবে এখান থেকে হচ্ছে যে হ্যালোথেনটা, আর আমাদের এমফেসিস দিতে হবে হ্যালোথেনের পড়লেই হচ্ছে যে আমাদের হ্যালোথেন, সেবুফ্লুরেন এই 2টার উপর। তো সেবুফ্লুরেনের ওই সিঙ্গেল বেসটা কিন্তু আসে যে আমি একটু আগে যেটা বললাম যে ধরেন একটা বাচ্চাকে আপনি ইন্ডাকশন করবেন, কোন ইনহেলেশনাল ড্রাগ দিবেন, তাহলে আপনি দিবেন সেবুফ্লুরেন। এই সিঙ্গেল বেসটা কিন্তু কয়েকবার এসেছে। তারপর এই সেম সেবুফ্লুরেনে আপনি ধরেন সিবিএস, রেসপিরেটরি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জিআইটি, ইউটেরাস। দেখেন ইউটেরাসের কথা কিন্তু আমি আবার বলতেছি, এটা কিন্তু বইয়ে নাই যে পিপিএস করে, বাট এটা কিন্তু ইউটেরাইন ডাইলেটেশন করে এবং হচ্ছে রিল্যাক্স করে। সো আপনার হচ্ছে পিপিএস হওয়ার চান্স আছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু একটা সিঙ্গেল বেস্ট এসেছিল 2019 জানুয়ারিতে। তো এই সেবুফ্লুরেনও চলে গেল। আমরা এখন চলে যাই হ্যালোথেনটা আমাদের একটু বেশি পড়তে হবে, কারণ আসলে আমাদের স্যাররা হচ্ছে এই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টটার সাথে বেশি পরিচিত। এখন হয়তো বা অনেক জায়গায় হচ্ছে আইসোফ্লুরেন, তারপরে হচ্ছে সেবুফ্লুরেন ইউজ হচ্ছে, বাট এগুলো কিন্তু কস্টলি। কিন্তু হ্যালোথেনটা দেখা যায় যে পেরিফেরিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যে হ্যালোথেন ইউজ হয়। আর আমাদের এই ওষুধ, এই ইনহেলেশনাল ড্রাগটার সাথে হচ্ছে আমাদের স্যাররাও বেশি পরিচিত। তো ফার্স্টে কিন্তু আমরা একটু আগে আমি কিন্তু একটা প্রপার্টিজ বলেছিলাম যে হ্যালোথেন, যেটা হচ্ছে যে আমরা কিন্তু স্ট্রাকচার পড়েছি একটু আগে। এই যে দেখেন এই পেজেই আছে যে 2-ব্রোমো-2 ট্রাইফ্লোরিথেন। এখন হচ্ছে যে আমরা চলে যাই হচ্ছে যে এখানে হ্যালোথেন, এই যে হ্যালোথেনের দেখেন হ্যালোথেনের স্ট্রাকচার রিলেটিভলি এখানে হচ্ছে প্লিজেন্ট। আর হচ্ছে যে এটা হচ্ছে যে একটা অ্যাম্বার কালারের বোতলে প্রিজার্ভ করা হয়, কারণ এটা হচ্ছে ডিকম্পোজড বাই লাইট, মানে লাইটের আসলে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমরা অ্যাম্বার কালার বোতলে হচ্ছে এটা প্রিজার্ভ করি। আচ্ছা, তারপরে হচ্ছে যে
এরপরে আপটেক ডিস্ট্রিবিউশন আপনি পড়ে নেবেন, ওইরকম আসলে এখানে কিছু না। তারপর মেটাবলিজম আছে। দেখেন একটা বেসিক জিনিস চিন্তা করেন, বেসিক জিনিসটা হচ্ছে যে আমাদের ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টগুলো আমরা যাচ্ছে লাংস দিয়ে, সে আবার রিমুভও হচ্ছে লাংস দিয়ে, এর মাঝখান দিয়েও কিছু কিছু ড্রাগ আছে, এই রুটে গিয়েও সে আবার লাংসে গিয়ে লিভারে গিয়ে মেটাবলিজম হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে হ্যালোথেন, সে যেহেতু লিভারে যাচ্ছে কোনো একটা ঝামেলা করে আসতেছে, তো সেটা হয়তো এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, হ্যালোথেন ইনডিউসড হ্যাপাটাইটিস। তো হ্যালোথেন ইনডিউসড হ্যাপাটাইটিসটা আসলে কীভাবে হয়, এই জিনিসটা আপনি একটা বেসিক জিনিস, এটা একটু জেনে নেন। দেখেন হ্যালোথনের মেটাবলিজমের মধ্যে এখানে দেখেন কিছু মেটাবোলাইক প্রোডাক্টস আছে। স্ট্রাকচার পড়লেও এখানে আমরা স্ট্রাকচারটাতে আসলে এত জোর দেওয়ার এটা একটা কারণ, 2-ব্রোমো 2-ক্লোরো ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ট্রাইফ্লোরো অ্যাসিটাইল ইথানল অ্যামাইড, এই চারটা হচ্ছে যে তার মেটাবোলাইটস। তো হ্যালোথেন ইনডিউসড হ্যাপাটাইটিসটা আসলে মেনলি দুই ভাগে করে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্টটাই হচ্ছে ইমিউনোলজিক্যাল। তো ডিরেক্ট যেটা, এই আমাদের মেটাবোলাইটস যে প্রোডাক্টগুলো কী করে গিয়ে হচ্ছে আমাদের হ্যাপাটোসাইটকে ইনজুর করে দেয়। হ্যাপাটোসাইট যখন ইনজুর হবে স্বাভাবিক আমাদের লিভার এনজাইমগুলো বেড়ে যাবে, তখন হচ্ছে যে লিভার এনজাইমগুলো বেড়ে গেলে হচ্ছে যে দেখা গেল আমাদের হ্যাপাটাইটিস হবে, এটা একটা। আর ইমিউনোলজিক্যাল জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা আমাদের অবশ্যই একটু জানতে হবে, এত মানে এটা ইম্পর্টেন্ট না, বাট এটা হচ্ছে যে আপনার জানার জন্য আমরা হয়তো হ্যাপটেনের নাম জানি, যেটা হচ্ছে একটা অ্যান্টিজেন। তো এটা এত সাইজে ছোট থাকে যে এটা কিন্তু আপনার বডিতে ঢুকতে পারবে না। তো এটা সাইজটা ছোট হওয়ার কারণে দেখা গেল যে যখন বডিতে ঢুকতে পারবে না, তখন হচ্ছে আমাদের এই যে হ্যালোথনের যে মেটাবোলাইট দেখেন, ট্রাইফ্লোরো অ্যাসিটাইল ইথানল অ্যামাইড, হ্যালোথন কী করে হ্যাপটেন, এই ট্রাইফ্লোরো অ্যাসিটাইল ইথানল অ্যামাইডটা হ্যাপটেনের সাথে বাইন্ড করে কি করে, তখন হচ্ছে যে এরা বডিতে ঢুকে যাচ্ছে যে একটা অ্যান্টিবডি প্রোডাকশন করে। নর্মালি কিন্তু আপনার হ্যাপটেন বডিতে ঢুকে কোনো অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে না, কারণ তার সাইজ ছোটো, এতই ছোটো যে সে ঢুকতেই পারতেছে না। কিন্তু এই মেটাবোলাইটসটা কী করে হ্যাপটেনের সাথে যায় বাইন্ড করে তখন হচ্ছে সে বডিতে ঢুকে একটা অ্যান্টিবডি প্রোডাকশন করে। অ্যান্টিবডি প্রোডাকশন হলে তখন কী করে সে আস্তে এই মেটাবোলাইটসটাকে ডিস্ট্রয় করে দেয়, ট্রাইফ্লোরো অ্যাসিটাইল ইথানল অ্যামাইডটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ওই যে বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, সে তখন কী করে আমাদের লিভারের হ্যাপাটোসাইটটাকে ইনজুরি করে। এটাই হচ্ছে ইমিউনোলজিক্যাল, মানে হচ্ছে ইনডিরেক্ট, যেটা হচ্ছে যে খুব খারাপ ফালমিনেন্ট টাইপ অফ হেপাটিক ফেলিওর করতে পারে। তো মেটাবলিজমের সাথে আমি কিন্তু হ্যালোথেন ইনডিউসড হ্যাপাটাইটিসটা আমরা পড়ে ফেললাম। আপনি দেখেন রেসপিরেটরি সিস্টেমে আমাদের কী করে, রেসপিরেটরি সিস্টেমে দেখেন এখানে ব্রঙ্কোডাইলেটেশন করে, তারপর হচ্ছে মিউকোসিলিয়ারি ফাংশন কমায় দেয়, তারপর হচ্ছে যে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন করে, এটা তো অ্যাজ ইউজুয়াল সবার মতোই। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেমে কী করে, সে নর্মাল আমরা তো জানি যে ব্লাড প্রেশার কমাবে, এটা তো আমরা জানি। তার সাথে সাথে দেখেন আমরা অনেকেই একটা জিনিস জানি যে হ্যালোথেন অ্যারিথমিয়া করে, এটা আপনারা অনেকে খেয়াল করে দেখবেন যে ধরেন কোনো সার্জন, বিশেষ করে ইএনটি সার্জনরা যখন লোকাল অ্যানেস্থেশিয়া দিতে চায় অ্যাড্রেনালিন সহ, তখন কিন্তু বলে যে আমি কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া দিচ্ছি। তো কেন দিচ্ছি আসলে এটা আমাদের আসলে একটু জানা উচিত। দেখেন হ্যালোথেন নর্মালি কী করে, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, তাহলে আপনার কী হবে, ব্র্যাডিকার্ডিয়া। আবার আরেকটা কাজ হচ্ছে হ্যালোথেনের, আরেকটা কাজ হচ্ছে যে সে সেন্সিটাইজ টু দ্য অ্যাসিনোড, মানে অ্যাসিনোডকে সেন্সিটাইজেশন করে। মানে আপনার অ্যাসিনোডে ধরেন আপনার হার্ট রেট যে ইম্পালস রেট হচ্ছে যে 90, সে এটাকে গিয়ে হচ্ছে যে নক করে, তো আপনার হচ্ছে যে তখন হচ্ছে যে একটু বেড়ে যায়, ট্র্যাকি হয়। একই সাথে ধরেন ট্র্যাকি হচ্ছে, ব্র্যাডি হচ্ছে, এটাই হচ্ছে যে বলা হয় হ্যালো, তখন একটা ইমব্যালেন্স হয়, এটাই হচ্ছে যে অ্যারিথমিয়া। তো যেটা বলতেছিলাম যে এই অ্যারিথমিয়াটা প্রিভেন্ট করার জন্য আপনি দেখেন আমরা কি করতে পারি। এই পেজের একদম লাস্টের দিকে দেখেন 24 নম্বর পেজে দেখেন একদম লাস্টে আছে অ্যাভয়েড হাইপোক্সেমিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া, অ্যাভয়েড কনসেন্ট্রেশন অফ অ্যাড্রিনালিন গ্রেটার দেন 1:1 লাখ, মানে 1:1 লাখ যেখানে কনসেন্ট্রেশন আছে তার বেশি ইউজ করতে হবে, তাহলে আপনার সমস্যা হবে না। আর আমরা তো ওই ডোজটা জানি 7 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আপনি যখন দিবেন তাহলে এটা কোনো সমস্যা হবে না। সাপোজ ধরেন 60 কেজি একটা পেশেন্টের প্রায় আপনি 420 ml পর্যন্ত আপনি দিতে পারবেন, 420 মিলিগ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন, ওইরকম কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে যে দেখেন অ্যাভয়েড ডোজেস ইন অ্যাডাল্ট এক্সিডিং 10 ml ইন 1 hour অ্যান্ড হচ্ছে 30 ml or 30 ml পার আওয়ার, মানে 10 ml ইন 10 ml ইন 10 মিনিটস আর হচ্ছে 30 ml ইন 1 hour, এর বেশি আপনি যাবেন না, তাহলে আপনার ওই অ্যারিথমিয়াটা ডেভেলপ করবে না।
তারপরে হচ্ছে আপনি এখানে দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেই আগের মতোই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করতেছে, তারপর হচ্ছে সেরেব্রাল ভেসোডাইলেটেশন করতেছে, তারপর হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়াচ্ছে, তারপর আইসিপি বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আর একটা জিনিস কি, সেরেব্রাল কর্টেক্সকে যখন ডিপ্রেস করে তখন হচ্ছে যে দেখা যায় যে অক্সিজেন ডিমান্ডটা হচ্ছে যে কমে যায়। আবার হচ্ছে সেরেব্রাল ভেসোডাইলেটেশন করে হচ্ছে যে ব্লাড সাপ্লাইটা বাড়িয়ে দিল। তো এইটাকে বলা হয়, দেখেন এই ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে যে অক্সিজেন ডিমান্ডটা কমে দিল। এটা একটা টার্ম আছে যে লাক্সারিয়াস পারফিউশন, সেটা হচ্ছে অনলি হ্যালোথেনের ক্ষেত্রে, মানে এটা একটু হ্যালোথেনের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে লাক্সারিয়াস পারফিউশন একটা টার্ম আর কি। তবু হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হচ্ছে যে মোটিলিটিটা কমায় দেয়। তারপর ইউট্রাস, যেটা আমি কিন্তু বলেছি যে আপনার হচ্ছে যে দেখা গেল যে ইউট্রাসে হচ্ছে যে রিল্যাক্স হবে, পিপিএস হওয়ার চান্স আছে। স্কেলেটাল মাসলে হচ্ছে যে মাসল হচ্ছে রিল্যাক্স করে দিবেন। তারপর হ্যালোথেন ইনডিউসড যেই হ্যাপাটাইটিস, এটা কিন্তু আমি অলরেডি আপনাদের সবাই আলোচনা করেছি। তারপর এই পেজে দেখেন পরের পেজে দেখেন একটা ব্যাপার আছে যে কম্প্যারিজন অফ আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেওফ্লুরেন অ্যান্ড হ্যালোথেন। মানে হচ্ছে যে এটা হচ্ছে যে জিস্ট, মানে এতক্ষণ আমরা যে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট পড়লাম সবগুলাকে এখানে একদম ইন শর্ট করে সামারি করে এখানে দেওয়া আছে। তো এই যে পরের পেজে দেখেন টেবিল 2.2 দেওয়া আছে। টেবিল 2.2 এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এবং টেবিল 1.1 আর 2.1টা আপনি হেল্প নেবেন হচ্ছে 1004 নাম্বার পেজে স্মৃতি, আর এখানে আর হচ্ছে সাথে এই 2.2, এই দুইটা হচ্ছে যে একসাথে আপনারা হচ্ছে যে একদম মুখস্থ করে ফেলবেন। মানে এইগুলো সব ভিতরে পড়ে তারপর হচ্ছে টেবিলে পড়বেন, এটা হচ্ছে সামারি আছে। তো দেখেন আমরা যদি এখানে যদি টেবিল 2.2তে যাই, অ্যালভিউলার ইকুইলিব্রিয়াম হচ্ছে যে দেখেন যে সবচেয়ে ফার্স্ট হচ্ছে ডেসফ্লুরনের, মানে হচ্ছে যার ব্লাড গ্যাস, এই ইকুইলিব্রিয়ামটা এখানে বোঝানো হচ্ছে আসলে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দিয়ে বোঝাচ্ছে। রিকভারিও সেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের দেখেন আপনি এই ক্ষেত্রে আমি হচ্ছে যে একটা শর্ট করে দেখেন এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখেন কি হচ্ছে, মিন আর্টেরিয়াল প্রেশার, মানে হচ্ছে যে ব্লাড প্রেশার কমাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমাচ্ছে। এবং আমরা তো জানি ব্লাড প্রেশার সমান কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুটের উপর কাজ করতেছে হ্যালোথেন অ্যান্ড অ্যানফ্লুরেন, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর কাজ করতেছে আইসোফ্লুরেন, সেওফ্লুরেন অ্যান্ড ডেসফ্লুরেন। তবে আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, অ্যানফ্লুরেন কিন্তু বোথ কার্ডিয়াক আউটপুট এবং হচ্ছে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স দুইটার উপরেই কাজ করে। তারপর এখানে দেখেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেই তিনটা আইএসডি, আইসোফ্লুরেন, সেওফ্লুরেন, ডেসফ্লুরেন, এগুলো কিন্তু আবার সিগনিফিকেন্টলি মাসলকে উইক করে দেয়। তারপর হার্ট রেট বাড়ায় কারা, ডেসফ্লুরেন, আইসোফ্লুরেন, অ্যানফ্লুরেন। তারপর হচ্ছে হার্ট রেট কমায় হচ্ছে যে হ্যালোথেন। আমরা মেইনলি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, শুধু ব্র্যাডিকার্ডিয়া বলেন এটা, কারণ সে তো প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতেছে, সো ব্র্যাডিকার্ডিয়া করতেছে। আর সেওফ্লুরেন স্টেবল রাখতেছে। তারপর বাড়ায় হচ্ছে যে তিনটা, রেসপিরেটরি ডিপ্রেশন করতেছে ডেসফ্লুরেন অ্যান্ড অ্যানফ্লুরেন। তারপর রেসপিরেটরি ইরিটেশন করতেছে ডেসফ্লুরেন, আইসোফ্লুরেন অ্যান্ড অ্যানফ্লুরেন। এপিলেপ্টোজেনিক হচ্ছে অ্যানফ্লুরেন, এই জন্য হচ্ছে আমরা এই অ্যানেস্থেটিক এজেন্টটা আমরা আসলে ইউজ করি না। হ্যাপাটোটক্সিসিটি করে হচ্ছে সেওফ্লুরেন, হ্যালোথেন অ্যান্ড হচ্ছে অ্যানফ্লুরেন। সেওফ্লুরেন 5% লিভারে মেটাবলিজম হয়, হ্যালোথেন 20% অ্যান্ড অ্যানফ্লুরেন 2.5%। রেনাল টক্সিক হয় হচ্ছে সেওফ্লুরেন অ্যান্ড অ্যানফ্লুরেন, যেটা আমরা সেওফ্লুরেন একটা কিন্তু আমরা বলেছি ওই যে কম্পাউন্ড এ যেটা। তারপর করোনারি ভেসোডাইলেটেশন করা হচ্ছে সেওফ্লুরেন অ্যান্ড আইসোফ্লুরেন। করোনারি স্টিল সিন্ড্রোম করা হচ্ছে অনলি আইসোফ্লুরেন। তারপর ব্রঙ্কোডাইলেটেশন, এই ইনফরমেশনটা কিন্তু এই বইতে নাই যে সব ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যেটা আপনি মর্গান বা ফান্ডামেন্টালসে পাবেন। এখানে হয়তো বা শুধু হ্যালোথেনের ক্ষেত্রে বলা আছে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। ধরেন আপনি একটা পেশেন্টের, আপনি যদি স্মিথ পড়ে থাকেন তখন আপনি শুধু জানবেন যে ব্রঙ্কোডাইলেটেশন করে। এখন একটা পেশেন্ট হচ্ছে অ্যাজমা নিয়ে আসলো, তাকে যদি আপনি চিন্তা করেন যে আমি শুধু হ্যালোথেন দিয়ে দিব, ইন্ডাকশন করব, কিন্তু আপনি তারপর আবার দেখলেন যে তার হচ্ছে লিভারের সমস্যা আছে, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে যে সব ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস তো ব্রঙ্কোডাইলেটর। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে ব্রঙ্কোডাইলেটরের যদি বলেন যে হ্যালোথেন হচ্ছে সবচেয়ে ভালো, সেটা ঠিক আছে, বাট বাকিগুলোও কিন্তু ব্রঙ্কোডাইলেটর, এটা জানতে হবে। তারপর সেন্সিটাইজেশন টু দ্য মায়োকার্ডিয়াম, যেটা একটু আগে বললাম যে হ্যালোথেনে অ্যাসিনোডের উপর সেন্সিটাইজেশন আছে। সো তারপর হচ্ছে যে আমরা মোটামুটি আমরা এই চারটা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টস কিন্তু এখানে পড়ে ফেললাম। তারপর আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের এখানে চলে যাই
এই টপিক টেবিল 2.2 পড়া হয়ে গেছে। এখান থেকে আপনি একটু দেখেন এই পেজ থেকে মানে হচ্ছে 28 নম্বর পেজে হচ্ছে আপনি এনফ্লোরেন নিয়ে একটু ধারণা নেবেন। আর ইথারটা পরের পেজে 29 নম্বর পেজে দেখেন ইথার আছে। ইথারটা আগে ইউজ হতো, ইথারটার হচ্ছে বয়লিং পয়েন্ট, তারপর হচ্ছে ম্যাক কত সেটা জেনে নেবেন। ম্যাক হচ্ছে 1.9%। আর একটা জিনিস হচ্ছে যে একটু বলে নিই, যে কোনো ম্যাক বলার পর পার্সেন্ট বলবেন। ধরেন হ্যালোথেন 0.75%, তারপর ডেসফ্লুরেন হচ্ছে বলবেন 6, সেভোফ্লুরেন 1.5 to 2% বলবেন। ঠিক আছে, এই মোটামুটি গেল এটা। এরপর দেখেন অ্যানেস্থেটিক গ্যাসেস, আমরা যদি এই পেজে চলে যাই সেটা হচ্ছে 30 নম্বর পেজে নাইট্রাস। নাইট্রাস হচ্ছে যে নাইট্রাসকে আমরা হচ্ছে দেখেন আপনারা হয়তো অনেকে একটা কথা জানেন বা পড়েছেন যে অক্সিজেনকে হচ্ছে ক্যারিয়ার গ্যাস হিসাবে আপনি জানেন, কিন্তু আপনি যখন অক্সিজেন শুধু দিবেন, দেওয়ার পর দেখা গেল যে আপনি সাথে হচ্ছে হ্যালোথেন দিলেন বা হচ্ছে যে আইসোফ্লুরেন দিলেন, সাপোজ যে কোনো একটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট দিলেন, বাট তার কনসেন্ট্রেশনটা ডেভেলপ করতে একটু সময় লাগবে। কারণ হচ্ছে সেই অ্যানেস্থেটিক এজেন্টটা আপনার অ্যালভিওলাইতে যখন যাবে, আপনার বডিরই তো ডিমান্ড আছে অক্সিজেন, সে তো অক্সিজেনটা নিজের মধ্যে নিয়ে যাবে। তখন হচ্ছে যে এই হ্যালোথেনটা আস্তে 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 কাজ করবে। সেক্ষেত্রে এখানে কিন্তু অক্সিজেন কিন্তু ক্যারিয়ার গ্যাস হিসেবে কাজ করতেছে, কিন্তু আপনি যদি সাথে নাইট্রাসটা দেন, সে হচ্ছে খুব রিচ, খুব দ্রুত আপনাকে হচ্ছে যে অ্যালভিওলাইতে হচ্ছে যে এই হ্যালোথেনটা নিয়ে যাবে। এটা ক্যারিয়ার গ্যাস হিসেবে কাজ করতেছে। সো আপনি যদি যে কোনো জায়গায় যদি কোনো পরীক্ষা কোশ্চেন আসে যে ক্যারিয়ার গ্যাস হিসেবে অক্সিজেনের সাথে যদি নাইট্রাস আসে, অবশ্যই এটা আপনি ট্রু দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে 100% অক্সিজেন তো আপনি দিতে পারবেন না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অ্যানেস্থেটিক মেশিনের মধ্যে আপনি শুধু অক্সিজেন দিবেন তখন হচ্ছে যে সাথে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট সেটা দিলে হচ্ছে যাবে। কিন্তু আপনি যদি শুধু হ্যালোথেন দেন অক্সিজেন এবং নাইট্রাস ছাড়া, সে কিন্তু যাবে না। আর সব মজার একটা বিষয় হলো যে মডার্ন অ্যানেস্থেসিয়া মেশিনের মধ্যে নাইট্রাস লিঙ্ক 25 বলে একটা কথা আছে, যেটা হচ্ছে যে আপনি নাইট্রাসটা যখন উঠাবেন, সে অক্সিজেন ছাড়া কিন্তু উঠবে না, কারণ শুধু নাইট্রাস কিন্তু খুব ক্ষতিকর। সো এই জন্য সে হচ্ছে যে মডার্ন অ্যানেস্থেসিয়া মেশিনের মধ্যে হচ্ছে যে সে অক্সিজেন সহই অ্যাটলিস্ট 25% পর্যন্ত উঠে আর কি। তো এখন হচ্ছে যে এই নাইট্রাসটা আমরা কীভাবে পেতে পারি, দেখেন এখানে একটা কথা আছে। আচ্ছা, এখানে একটা স্টেম আপনি একটু লিখে রাখবেন দরকার, যে এটা হচ্ছে যে আবিষ্কার করছে থেকে জোসেফ প্রিস্টলি 1772 সালে। এটা একটু লিখে রাখবেন, এটা একবার একটা স্টিম এসেছিল আর কি। হ্যাঁ, তো এটা ম্যানুফ্যাকচার হিটিং অফ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যাট মানে 245 to 270 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে দেখেন আপনি 270 পর্যন্ত 245 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনি যখন অ্যামোনিয়াম নাইট্রেটটাকে হিট করবেন, তখনই হচ্ছে যে আপনি নাইট্রাস পাবেন। তো অ্যামোনিয়াম নাইট্রেটটাকে কিছু প্রসেস আছে, হিট করার পরে আপনি দেখা গেল যে আপনি নাইট্রাস অক্সাইড পাবেন, নাইট্রিক অক্সাইড পাবেন, নাইট্রোজেন পাবেন, তারপর হচ্ছে নাইট্রাস ডাইঅক্সাইড পাবেন। এগুলো পাওয়ার পরে আপনি হচ্ছে দেখা গেল ওইখানে আপনি কস্টিক সোডা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি অ্যাড করে দেন, তখন হচ্ছে যে নাইট্রাস অ্যান্ড নাইট্রিক অক্সাইড অ্যান্ড নাইট্রাস ডাইঅক্সাইড এই দুইটা আলাদা হয়ে যাবে। তখন আপনার বাকি থাকবে হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই গ্যাসটাকে যদি আপনি কম্প্রেস করেন, তখন হচ্ছে যে নাইট্রাসটা লিকুইড হয়ে যাবে আর অ্যামোনিয়াটা অটোমেটিক বের হয়ে যাবে। এটাই হচ্ছে যে কীভাবে পাওয়া যায়। দেখেন এরপরে আছে যে স্টোরেজটা দেখেন আপনি নাইট্রাসের সিলিন্ডারটা হয়তো দেখেছেন, ব্লু কালার। ওতে হচ্ছে যে আপনি দেখবেন যে ধরলে দেখবেন যে পানির শব্দ শোনা যায়। তো এই নাইট্রাসটা হচ্ছে যে স্টোরেজ থাকে হচ্ছে যে অ্যারাউন্ড 66% হচ্ছে যে লিকুইড থাকে, 33% থাকে হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। এটা একটা টার্ম আছে ফিলিং রেশিও। এই জন্য এখানে যে লিকুইড আছে, এই জন্য হচ্ছে আপনি একে হচ্ছে গজ প্রেশার, অন্যান্য গ্যাস দেখবেন যে আপনি উপরে গজ প্রেশার দিয়ে মাপতে পারেন, কিন্তু এটা তো একটা লিকুইড ফর্মে থাকে। সো আপনি এটাকে কিন্তু মাপতে পারবেন না, এই যে গজ প্রেশার দিয়ে মাপতে পারবেন না। এই জন্য আপনাকে হচ্ছে যে এটা ওজন দিয়ে মাপতে হয়। তো এরপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিসগুলো অবশ্যই জেনে নেবেন যে কী আছে, যেমন মলিকুলার ওয়েট কত, যেটা হচ্ছে যে একদম প্রথমেই ওই যে টেবিল 2.1 পড়লে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তারপর বয়লিং পয়েন্ট, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, এটা জানবেন। তারপর হচ্ছে দেখেন তার ম্যাক হচ্ছে 105%, এটা একটা জিনিস। তারপর হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের অ্যাটমসফিয়ারের প্রেশার 1 অ্যাটমসফিয়ার কিন্তু 101 kPa। সো আপনি দেখেন নাইট্রাসের ম্যাক হচ্ছে 105। এটা কি সম্ভব যে ধরেন
আপনার অ্যাটমসফিয়ারের চেয়েও তার হচ্ছে ম্যাক ভ্যালু অনেক বেশি। সো আপনি কিন্তু এই জন্য অনলি নাইট্রাস দিয়ে ইন্ডাকশন করতে পারবেন না। তারপরে হচ্ছে দেখেন নিচে আছে মেটাবলিজম, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড ডাজ নট আন্ডারগো মেটাবলিজম ইন দ্য বডি অ্যান্ড এক্সক্রিটেড আনচেঞ্জড। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। নাইট্রাস অক্সাইড হচ্ছে যে আমরা অ্যান্টোনক্স, এটা হচ্ছে যে বাইরের দেশে খুব ইউজ হয়, যেটা আমাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অ্যান্টোনক্স অক্সিজেন 50% এবং নাইট্রাস 50% আমরা ইউজ করতে পারি, বা হচ্ছে আমাদের লেবার অ্যানালজির সাথে অ্যান্টোনক্স ইউজ করতে পারি। বাইরের দেশে খুব ইউজ হয়, আমাদের দেশে অলরেডি এখন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জায়গায় হচ্ছে এটা প্রোডাকশন হচ্ছে আর কি। এখানে কনসেন্ট্রেশন ইফেক্টটা লাগবে না। সেকেন্ড গ্যাস ইফেক্টটা হচ্ছে একটু জেনে রাখেন, এটা আসলে এত ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে জানার জন্য জানা। ধরেন আপনি একটা পেশেন্ট, একটা একটা তথ্য দিই, যে ইনফরমেশন, যে নাইট্রাস অক্সাইড কিন্তু 30 to 50 টাইমস সলিউবল বা ডিফিউজিবল দেন হচ্ছে নাইট্রোজেন। তো আপনি দেখেন এত বেশি ডিফিউজেবল হওয়ার কারণে আপনি যখন নাইট্রাসটা দিলেন, আমি কিন্তু একটু আগে বললাম ক্যারিয়ার কেস হিসেবে যখন দিবেন খুব র্যাপিডলি চলে যাবে। তো এই আমাদের সেকেন্ড গ্যাস ইফেক্ট বা হচ্ছে এটাই আরেকটা টার্ম আছে ডিফিউশন হাইপোক্সিয়া। তো আপনি যখন হচ্ছে যে একটা পেশেন্টকে এক্সট্রিবিউশন করবেন, সে তো 50 টাইমস হচ্ছে সোলিউবল বা ডিফিউজেবল। আপনি যখন এক্সট্রিবিউশন টিউবটা খুলে দিলেন, আপনার অ্যালভিওলাইতে আছে হচ্ছে নাইট্রোজেন, বাট আপনার ব্লাডে আছে নাইট্রাস। তো আপনি টিউবটা খুলে দিলে আপনার ডিফিউশন বেশি, তো তখন হচ্ছে ব্লাড থেকে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যখন আসতে যাবে, তখন হচ্ছে যে দেখা যাবে যে সে হচ্ছে যে ওখানে তো অক্সিজেন আছে, সে অক্সিজেনকে এত বেশি চাপায় রাখবে, তার হচ্ছে ভলিউম, বেশিরভাগ ভলিউমেই সে দখল করে নেবে। এই জন্যই হচ্ছে যে দেখা যায় এক্সট্রিবিউশনের পরপর এই নাইট্রাসের জন্য হচ্ছে যে দেখা যায় আমরা হচ্ছে যে হাইপোক্সিয়া হতে দেখি, স্যাচুরেশনটা কমে যায়। সো এই জন্য 3 থেকে 5 মিনিট বলা হয় যে আপনি এক্সট্রিবিউশনের পরে হচ্ছে আমরা অক্সিজেন ধরে রাখতে হয়। এটাই হচ্ছে ডিফিউশন হাইপোক্সিয়া। তারপর সিস্টেমিক ইফেক্টগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন, যেমন রেসপিরেটরি সিস্টেমে সে হচ্ছে ডিপ্রেস করে, তারপরে কার্ডিওভাস্কুলার সে ডিপ্রেস করে, তারপরে হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করে, যে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়াবে, সেরেব্রাল মেটাবলিজম বাড়াবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়াবে, তারপরে হচ্ছে সেরেব্রাল পারফিউশন কমায়, এটা পড়বেন। একটা জিনিস মনে রাখেন যে নাইট্রাস অক্সাইড কিন্তু আপনার পটেন্ট অ্যানেস্থেটিক না, বাট হচ্ছে সে ভালো অ্যানালজেসিক, কিন্তু এটা মনে রাখবেন। হ্যাঁ, পটেন্ট অ্যানেস্থেটিক না কেন একটু আগে কিন্তু এটা বলেছি, তার ম্যাক এত বেশি আপনি তাকে দিয়ে তো ইন্ডাকশন করতে পারতেছেন না। সো এটা কিন্তু পটেন্ট না, ভালো না আর কি। আচ্ছা, কিছু সাইড ইফেক্টস আছে নাইট্রাসের, যেমন হচ্ছে যে দেখেন পোস্ট অপারেটিভ নশিয়া, ভমিটিং। আপনি দেখে থাকবেন যে টিম্পানোপ্লাস্টি অপারেশন যখন করে, তখন সার্জনরা যখন ফ্ল্যাপ বসায়, তখন হচ্ছে যে বলে যে নাইট্রাসটা অফ করে দেন, কারণ এই হচ্ছে কিছু আমাদের পটেনশিয়াল স্পেসে গিয়ে ডিপোজিট হয়। তো যখন আপনার ফ্ল্যাপটা বসায় দিল, অ্যাটাচ করে দিল, তো ভিতরে যদি আপনার নাইট্রাস ডিপোজিট হতে থাকে, তখন সে পরবর্তীতে কী করে, দেখা যায় ফ্ল্যাপটা সরিয়ে ফেলতে পারে, ওখানে প্রেশারটা বেড়ে গিয়ে। আবার দেখা গেলো যে আপনার মিডল এয়ার ক্যাভিটি বা এই অপারেশনগুলোতে দেখা যায় নাইট্রাস ডিপোজিট হলে পরবর্তীতে দেখা যায় আমাদের ভিস্টিবুলোকক্লিয়ার নার্ভ স্টিমুলেট হয়ে হচ্ছে যে তখন হচ্ছে যে নশিয়া, ভমিটিং হতে পারে। তারপর নাইট্রাস হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে যখন ডিপোজিট হবে, দেখা গেল যে আমাদের ডোপামিনার্জিক রিসেপ্টরগুলোকে সেই স্টিমুলেট করবে, তখন হচ্ছে নশিয়া, ভমিটিং হওয়ার একটা চান্স থাকে। তারপর দেখেন আমি ডিফিউশন হাইপোক্সিয়া কিন্তু আলোচনা করেছি। তারপর ইফেক্টস অন ব্লাড অ্যান্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী করে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটু দেখে নেবেন যে মিথিওনিন সিনথেসিসটাকে সে ইনহিবিট করে, ভিটামিন B12 অ্যান্ড হচ্ছে ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে, ভিটামিন B12 ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে, বোন ম্যারো অ্যাপ্লেসিয়া করে, অ্যাগ্রানুলোসাইটোসিস করে, মাইলোরোনিউক্লোপ্যাথি করে, সাবইকুইট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড করে। তারপর হচ্ছে টেরাটোজেনিক চেঞ্জেস হয় নাইট্রাসের জন্য, এটাও খুব ইম্পর্টেন্ট। যে ধরেন আপনার ফলিং অ্যানেস্থেটিক এজেন্টস কজেস টেরাটোজেনিসিটি, আপনি দিলে হচ্ছে নাইট্রাস দিবেন। তারপর এনভায়রনমেন্ট, নাইট্রাস হচ্ছে পলিউশন, এয়ার পলিউশন করতেছে। এ ছিল আমাদের মোটামুটি নাইট্রাস। এরপর দেখেন হচ্ছে আমাদের অক্সিজেনটা আমরা কীভাবে তৈরি করি, দেখেন ফ্রিকশনাল ডিস্টিলেশন অফ লিকুইড এয়ার, মানে হচ্ছে লিকুইড এয়ারটাকে আমরা আগে হচ্ছে ডিস্টিলেশন করব, তারপর হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে আমরা হচ্ছে এই অক্সিজেনটাকে কালেক্ট করে নেব। অক্সিজেনের বয়েলিং পয়েন্ট পড়বো, তারপর হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 118 ডিগ্রি সেলসিয়াস, -118 ডিগ্রি সেলসিয়াস, ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে 50 বার,
তারপর হচ্ছে যে এখানে দেখেন এরপরেই দেওয়া আছে যে একটা কথা, অক্সিজেন ইজ টেস্টলেস, কালারলেস অ্যান্ড ওডরলেস। তারপর হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, এই স্টেমটা প্রায় দেয় যে অক্সিজেন সাপোর্টস কম্বাস্টেশন অলদো দ্য গ্যাস ইটসেলফ ইজ নট ফ্লেমেবল। মানে অক্সিজেন হচ্ছে যে নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এই স্টেমটা কিন্তু কয়েকবার এসেছে, সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেম। তারপর অক্সিজেন কনসেন্ট্রেটর, যেটা হচ্ছে যে এখান থেকে ধরেন এটা কিভাবে বানায়, আমাদের সিনিয়র স্যাররা কিন্তু এটা সাথে খুব হ্যাবিচুয়েটেড এই টার্মটার সাথে। দেখবেন যে এখানে বই আছে অ্যাবজর্পশন অফ নাইট্রোজেন ইন্টু সাম টাইপস অফ অ্যালুমিনিয়াম সিলিকেটস। তো আমাদের স্যাররা দেখবেন কোশ্চেনে যদি জিওলাইট লেখা আসে, দেখবেন জিওলাইট লেখা আসলে বুঝবেন যে এটা আমাদের কোনো সিনিয়র স্যাররা এই টার্মটার সাথে পরিচিত, যেহেতু ওনারা কোশ্চেনটা করেছে, এটা বুঝতে পারবেন আপনি যে কীভাবে এটা কোশ্চেনটা এরকম আসতে পারে যে অক্সিজেন কনসেন্ট্রেটর কীভাবে বানানো হয়, যে অ্যাবজর্পশন অফ নাইট্রোজেন ফ্রম জিওলাইট, জাস্ট এতটুকু, এর বেশি কিছু জানা দরকার। অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন, মানে অক্সিজেনের টক্সিসিটিটা মাস্ট পড়তেই হবে। এটা হচ্ছে যে কোশ্চেন এসেছিল যে 2019 জানুয়ারিতে। মোটামুটি এই অক্সিজেন টক্সিসিটি আপনি রেসপিরেটরি সিস্টেমে কি, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি, ইনফেন্টে কি, এগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডে চলে যাই, দেখেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে হচ্ছে আমাদের একটু পড়তে হবে। এই যে দেখেন এটা আছে কত নাম্বার পেজে, 34 নাম্বার পেজে। কার্বন ডাইঅক্সাইডের এখানে কিভাবে তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড আমাদের মেনলি তৈরি হয় হচ্ছে ফার্মেন্টেশন অফ, মানে বিয়ার প্রোডাকশন করার সময় কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, এটা একটা। তারপর বার্নিং ফুয়েলের সময়, এটা একটা। বাই হচ্ছে দেখেন অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য হাইড্রোজেন আয়ন। তারপর হিটিং অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট ইন দ্য প্রেজেন্স অফ দ্য দেয়ার অক্সাইড। এই 4টা পয়েন্ট, এটা হচ্ছে কীভাবে জাস্ট প্রোডাকশন হয়, জাস্ট এটা একটা। তারপর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ফিজিক্যাল প্রপার্টিতে আপনি ফার্স্টে পড়ে নেবেন। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, দেখেন এখানে নিচেই আছে। টেবিল 2.3-তে দেখেন এখানে একটু একটা কার্ডিওভাস্কুলার ইফেক্ট অফ কার্বন ডাইঅক্সাইড। ফার্স্ট কথাটাই দেখেন বাম সাইডে কী লেখা আছে, বাইফেজিক রেসপন্স, মানে হচ্ছে একটা লেভেল পর্যন্ত সে হচ্ছে ভ্যাজোকনস্ট্রিকশন করে, তারপর হচ্ছে ভ্যাজোডাইলেটেশন করে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেলে। জাস্ট এই কথাটা, এগুলো একটু দেখে নেবেন। এটা আপনি এখানেও আপনার লাগবে, সেটা ফিজিওলজির জন্যও লাগবে, সো আপনি এটাকে ভালো করে পড়ে নেবেন। তারপর মেডিকেল এয়ার নিচে আছে দেখেন, মেডিকেল এয়ারটা আমাদের জানতে হবে, কারণ এখনকার দিনে হচ্ছে যে এটা খুব কমনলি ইউজ হচ্ছে আমাদের আইসিইউগুলোতে বা অ্যানেস্থেটিক মেশিনে, মডার্ন অ্যানেস্থেশিয়া মেশিনের মধ্যে হচ্ছে এই মেডিকেল এয়ারটা অ্যাড করা হয়েছে। এটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, দেখেন আপনি এখানে একটা কথা আছে, দেখেন অর্থোপেডিক্সের ড্রিল মেশিনে দেখবেন যে এই মেডিকেল এয়ার থাকে, যেটা হচ্ছে 7 বার, আর আমাদের হচ্ছে নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে 4 বার থাকে। তারপরে হচ্ছে ইউজ অফ মেডিকেল এয়ার, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ, এটা জাস্ট একবার দেখে নেবেন। তারপর হচ্ছে জ্যানন, দেখেন জ্যানন নিয়ে কিন্তু আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে জ্যাননের একটা স্টিম পরীক্ষা সিঙ্গেল বেস্ট এসেছিল, যে লিস্ট ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট কার, সবচেয়ে কম কার, সেটা কিন্তু ওই চার্টে ছিল না, যেটা আপনি ওই যে 1004 নাম্বার পেজে গেলে আপনি পাবেন। তো সো এটা কিন্তু পড়ে নেবেন। দেখেন ম্যাক আছে হচ্ছে যে 70%, এটা দেখে নেবেন। হেলিয়াম নিয়ে হচ্ছে অবশ্যই পড়বেন, হেলিয়ামের হচ্ছে যে পরীক্ষায় স্টেম চলে আসে। তো আর হচ্ছে যে এখান থেকে অক্সিজেন টক্সিজেন তো বললাম, মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে যে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট নিয়ে আজকের পড়াশোনা। এরপরে যদি ইনশাল্লাহ কারো কোনো সমস্যা আমাকে জানাবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের অনেকের কাছে হচ্ছে যে কিউ বেসড এবং হচ্ছে যে প্রাইমারি এফআরসি, এই 2টা বই থেকে হচ্ছে যে এই টপিক্সটা পড়ে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসের আপনি কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে আপনার কনফিডেন্সটা বাড়বে, বুঝবেন যে আপনার পড়া কতটুকু হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।